শেষ পর্যন্ত প্রগতিকেই তোমার জীবনে চলমান গতি করে নিলা। দেখো, আমার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে বড় চাকরি করে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলব। হঠাৎ কি মনে হলো জানো, যে গ্রাম থেকে আমি উঠে এসেছি, এই পিছিয়ে পড়া গ্রামটাকে কি সামনের দিকে এগিয়ে নেবে? এই গ্রামের মানুষগুলো এত সহজ সরল, তাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কার? কারণ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, শুধু আমাদের না, গ্রামের মানুষের ভালো সুযোগ সুবিধা রেখেছে। আর এর থেকে ভালো উত্তম বিকল্প আমার কাছে নেই। কিন্তু আমার বাবা যে আমার জন্য পাত্র দেখা শুরু করছে। কি বলো? বাচ্চা একটা মেয়ে বিয়ে কিভাবে ঠিক করে? দেখো, অজুহাত দিও না। আমার বিয়ে শেষ হয়ে এখন 21। আমাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য আমার মনে হয় আমাদের আরো সিরিয়াস হইতে হবে। তাছাড়া তুমি তো জানো আমার বাবা কেমন, তাই না? আমি চাইছিলাম যে দূরে কোথাও যে আমরা সংসার করব। দেখো, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বাবার মন জয় করি, তোমাকে কাছে পেতে চাই। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা দূরে কোথাও যে সংসার শুরু করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি ভালোবাসার প্রাপ্তি হয়? সত্যিকারের ভালোবাসার প্রাপ্তি হয় তখন যখন তোর পরিবারের মন জয় করে তোমাকে কাছে পাবো। সেই পর্যন্ত আমাকে সময়টা তো দাও। ততদিনে দেখো তোমার থেকে আমাকে অন্য কেউ ছিনিয়ে না নিয়ে যায়। তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এই পৃথিবীতে একমাত্র আমিই আছি, আর কেউ না। ফাজিল। কি গনি মিয়া কথা কও, তুমি যদি ভালো মন্দ আমারে কিছু না কও তাহলে আমি তোমার উপকার করব কিভাবে? তুমি চুপ না থাইকা তোমার মতামতটা আমারে জানাও। নুরুল সাহেব, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ বর্তমানে বাজারে সার, কীটনাশক, ফসল সব কিছুরই দাম অনেক চড়া, কামলার দামও বেশি। এই অবস্থা চলতে থাকলে আপনি যে হারে সুদের টাকা নেন, এই কর্জ ঋণ শোধ করার পরে আমার কাছে তো কিছুই গচ্ছিত থাকবো না। আমি তাইলে কেমনে চলুন? তাই কইতেছিলাম কর্জের পরিমাণটা যদি একটু কমাই দিতেন তাহলে খুব উপকার হইতো। কেমনে কমাই তুমি কও? তুমি তো স্বীকার করলা সব কিছুর দাম বাড়ছে, আর আমার দ্রব্য কি এমনই মূল্যহীন যে এর কোনো দাম বাড়ানো যাইব না? কি কস পটল? হুজুর, আমার নাম হচ্ছে পঠন, আর হুজুর যা বলেছেন তা সত্যি বলেছেন। মোরল সাহেব, বাজারে সব জিনিসই তো পণ্য, আর আপনার তো কাগজের টাকা। এইটা অবশ্য তুমি ঠিক কইছো, কিন্তু একটা কথা শুনো নাই, টাকা হইলে নাকি বাঘের দুধও পাওয়া যায়, তাই এই টাকার দাম বাড়ানো কোনো বেমানান কিছু না, বুঝছো? মোরল সাহেব, হ্যাঁ আমি গরিব মানুষ, সুদটা একটু কমাইলে হয় না? এই যে গনি সাহেব, টাকা যদি তুমি এখন নিতে চাও, আমার ওস্তাদ যেটা কয়েছে সেটা শুনতে হবে, আর যদি টাকা না চাও তাহলে এখান থেকে ফরাত ফরাত করে চলে যাও। কি আর করা, উপায় না পাইলে আপনাকে নিয়মই বাইনা নিতে হইব। এই যে এই যে এই যে এই যে টাকা মতো আইছো, অনেকক্ষণ পরে আইলা। এই পুটল পুটল তারাই আসোস কে? তুই টিপ নিয়া টাকাগুলি গয়না গয়না দে। যা, আমি তো মনটা উদা, তুমি উপকার করার জন্য তো আসি। দে টাকা দে। আর কি হুজুর, আমি পটল পটল না। যাই হোক, মানুষ উপকার করা ভালো, আমি তো উপকার করার জন্য বসে আছি, এরা বুঝে না। আমতলি ভেগেটা মশার পাড়া আসে মলতাই, দেখানি শালুকে পাটলে এটা করে। দেখছো কেমন চকচকা টাকা? এই চকচকা টাকা, কসকসা টাকা, এই হৃদয়টা থেকে তোমরা বুঝলা না, খালি কমাও 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 কমাও। কি কমছে? কিছুই কমে নাই। শুধুমাত্র আমার হুজুর আপনাদের জন্যই। যাও, দাঁড়িয়ে আছো কে? একটা জিনিস জিনিস তো তুইও কমস নাই আমার সাথে দেখতে দেখতে। কি ভাবছো? ভাবছি গ্রাম অলওয়েজ শহর থেকে বেটার, কিন্তু এখানকার মানুষের জন্য আমার আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে কেন? গ্রাম তো আগে থেকে অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, তাও হয়েছে, কিন্তু গ্রামের মানুষ আগের মতো সহজ সরল হয়ে রয়েছে।
তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আমার মনে হয় তুমি যদি গ্রামের মানুষগুলোকে ডিজিটালাইজেশন করতে চাও, তাদের একটু বুঝিয়ে বললে তারা এই অজ্ঞতা দূর করতে সক্ষম হবে। রাইট। আর সেই জন্য গ্রামের প্রতিটা মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, তাদের প্রত্যেকটা ভালো আর মন্দ বুঝাতে হবে, তাহলে তারা আধুনিক হবে। তাহলে আমার মনে হয় আমাদের এখানে সময় নষ্ট না করে গ্রামের মানুষগুলোর কাছে পৌঁছাতে হবে। পৌঁছাবো, তবে সবার আগে তাদেরকে বীমা সম্পর্কে জানাতে হবে এবং জীবন বীমা করতে উৎসাহিত করতে হবে। তারপর আধুনিক চাষাবাদ সম্পর্কে জ্ঞান দিতে হবে। একদম ঠিক বলেছো। তাদেরকে জীবন বীমা সম্পর্কে জানিয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, তাহলে গ্রামীণ প্রেক্ষাপটটা একদমই পাল্টে যাবে। ঠিক বলেছো। তাহলে চলো আমরা এখনই গ্রামের মানুষের কাছে বীমা সম্পর্কে ভালো ভালো জ্ঞান দেওয়া শুরু করি এবং তাদেরকে জীবন বীমা সম্পর্কে উৎসাহিত করি। চলো। নাউজুবিল্লাহ, মোড়লের মায়া দিনে দুপুরে গ্রামের ভিতরে সি 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 গজব কেন আসবে না? ওয়া সিওয়াং কোয়া টিসাং কোয়া নারে ওয়াং সিওয়া ইকাং সিওয়া তাওয়া। বাবা সবুজ, তুমি যা কইছো তা তো সব বুঝলাম, কিন্তু আমার এই অভাবের সংসারে ছেলেমেয়ে লাগিয়া বিমা কইরা কিভাবে চালাবো? চাচা, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি প্রতিদিন কিন্তু বাড়ি থেকে বের হয়ে বাইরে যান, কোনো বাজার সাথে না করেও 50 থেকে 100 টাকা কিন্তু খরচ হয়ে যায়, কি হয় না? হ্যাঁ বাবা, তা যায়, কিন্তু সেইটা শরীর টের পায় না। কিন্তু যখন 500-1000 টাকা একসঙ্গে যাইব, সেইটা শরীর ঠিকই টের পাইব। যদি প্রতিদিন 20 থেকে 30 টাকা ছেলে মেয়েদের উদ্দেশ্যে আলাদা কোথাও জমা রাখেন, তখন কি দেখা যাবে জানেন? মাস শেষে তাও 700 থেকে 800 টাকা আলাদাভাবে জমা হয়ে যায়। সেই টাকা দিয়ে খুব সহজে আপনি আপনার ছেলে ও মেয়ের জন্য শিক্ষা বীমা স্কিম চালু রাখতে পারেন। তো বাবা, তুমি তো বেশ ভালো একটা কথা কইছো, এই কথা তো আমি আগে ভাবিয়ে দেখিনি। তা বাবা, বিমার মেয়াদ শেষ হলে টাকা পয়সা পাইতে তো কোনো ঝামেলা হইব না তো? এই বিষয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন চাচা। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার মেয়াদ শেষে গ্রাহককে মুনাফা সহ সকল পাওনার সাথে সাথে ফেরত দিয়ে থাকে। তাছাড়া শুধু মেয়াদ শেষে নয়, আল্লাহ না করুক মানে কোনো কারণে যদি আপনি বীমা শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন, তাহলে আপনি মেয়াদ শেষে লাভ আসল সহ যে অর্থটা পেতেন, মেয়াদ শেষ না হলেও আপনার পরিবার তখন সেই পরিমাণ টাকাই ফেরত পাবে। বলতে পারেন বীমা ভবিষ্যতের জন্য একটা বটবৃক্ষ। বাবা, সবুজ ভাই ঠিকই বলেছেন। আমাদের স্কুলের স্যারেরা আমাদেরকে বলেছেন যেন আমরা বাসায় বলে সবাই একটা করে শিক্ষা বীমা করি। কস কি মা, তো স্যারেরও এই কথা কইছে? জি বাবা, স্যারের মুখে শুনে অনেকেই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শিক্ষা বীমা চালু করেছে। চাচা, আপনি শুধু শুধু টেনশন করতেছেন। ঠিক আছে বাবা, তোমার কথা যদি ঠিক হয় বা সত্যি হয়, তাহলে আমার বিমা করতে কোনো সমস্যা নাই। আমি যেভাবে পারি আমার ছেলেমেয়ের লাগা শিক্ষা বীমা আমি কইরা যেভাবে পারি চালাব। চাচা, 3 থেকে 14 বছর বয়সী শিক্ষা বীমা যখন তখন শুরু করতে পারেন। আমি তাহলে আপনার ছেলের নামে একটা ফর্ম পূরণ করি। হ্যাঁ করো বাবা। আপনার ছেলের পুরো নামটা বলেন। ছেলের নাম মনির। বাবার নাম? আমার দিকে তাকাও সগির মিয়া। পটল, এই সগির মিয়া আমার টাকাটা কবে নিছিল কত? হুজুর, হ্যাঁ সবকিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণে ভুল হয়ে আছে। ভুল? আসলে আমার নাম পটল না, আমার নাম হচ্ছে প্রটল। ও ভুল হইছে, ম্যান ইজ মর্টাল, মানুষই তো ভুল হয়। আচ্ছা ওই পটল বা পটল যেটাই হোক, আচ্ছা কত ওরে টাকা কবে দেওয়া হয়েছিল? হুজুর, হ্যাঁ, এটা তো আমার ঠোঁটাস্থ হয়ে আছে। টাকা ফেরত দেওয়ার কথা ছিল আরো 1 মাস আগে, কিন্তু বেচারা টাকা তো ফেরত দেয়নি। বিগত 1.5 মাস অতিক্রম হয়ে গেছে, তবু টাকা তিনি দেননি। কি ব্যাপার সগির মিয়া, তোমার সাথে তো এমন কথা ছিল নাম গো? মোড়ল সাহেব, আমি তো টাকাটি অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু ফসলের যে দাম, খরচাপাতি ওঠে না, লাভ তো অনেক দূরের কথা। ফসলের দাম উঠলো কি উঠলো না সেইটা তো আমার দেখার বিষয় না সগির আলী। তোমারে কেন টাকা ধার দিছিলাম
যে তুমি ফসল উঠার 15 দিনের মধ্যে সুদে আসলে টাকা আমারে ফেরত দিবে। 15 দিন তো দূরের কথা, 1.5 মাস পার হইছে, এখনো টাকা ফেরত দেওয়া নাই। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি? বাজারে অনেক আমদানি, আমি ফসল লয়ে গেলে ব্যাপারীরা কিনতেই চায় না। ব্যাপারীগণ যদি নিতে না চায় অসুবিধা নাই, তুমি এক কাজ করো, মেহো না, তুমি বাজার দরের চেয়ে কম দামে আমারে দিয়ে দাও। কিন্তু মহাজন মানে কয়টা দিন অপেক্ষা করলে একটু বেশি দাম পাইতাম। বাহ 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 বাহ, ভালো 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 ভালো, তুমি অপেক্ষা করো, দাম বেশি পাইবা। কিন্তু তুমি বইসা থাকতে পারো, আমি তো বইসা থাকতে পারবো না, আমার তো দিতে হইব। তুমি হয় সুদে আসলে টাকা দাও, নাহলে তোমার ফসলগুলি আমারে দিয়ে দাও, শেষ। এতগুলা টাকা এখন একসাথে কেমনে পাই কোন? ওই মিয়া, টাকা কই পাবে মানে? টাকা তুমি কই পাবা এটা কি আমার হুজুর দেখা দিবে? হুজুর যখন টাকা দিয়েছিল তখন কি কথা ছিল, সময় মতো টাকা তুমি ফেরত দিবা। এখন যদি তুমি সময় মতো টাকা ফেরত না দাও তাহলে কিন্তু একদম। শোনো, ও কিন্তু ঠিকই কইছে, আমি তোমারে আর একটা ঘন্টাও সময় দিতে পারবো না। তুমি সুদে আসলে টাকা দিবা, নাইলে ওই যে কম মূল্যে ফসল দিবা। আর তুমি যদি সহজে না দাও, একটা কথা আছে না, সুজা আঙ্গুলে ঘি উঠে না, আমি বাঁকা হব, প্রয়োজনে শক্তি প্রয়োগ করব, বুঝছো? এই বেটা মোরল যে খারাপের খারাপ, না জানি টাকার লাইগা আজ কোন হট্টগোল বাজায়। কি ব্যাপার সগির মিয়া, তুমি চুপ করে আছো কেন? আমার কথা কি তুমি বুঝো নাই? আবার বুঝাই কমু। মোরল সাহেব, আমার আর 2টা দিন। রাখো মিয়া, 2টা দিন মিয়া, তোমার তো 2 ঘন্টা দিতে পারবো না। শুনো, তুমি এত আর ঝামেলা না বাড়াইয়া কিভাবে কি করা যায় একটা উপায় ব্যয় করে একটা পথ ব্যয় করো মিয়া। আর কই পাবো, আমিও টাকাগুলো জোগাড় করতে পারতেছি না, আপনি আর সময় দেবেন না। এখন এই ফসলগুলো দেওয়া ছাড়া আমার তো আর কোনো রাস্তা। এই যে মিয়া, এতক্ষণে তুমি লাইনে আইছো, কি যে পেঁচাইতেছ, আমি পেঁচালে তো পেঁচবি, এই যে আসল জায়গায় আইছো, ঠিক আছে? এই মতো কাজ করো। এই পটল শুন, আরে পটল পুটল যে না হোক, তুই যাইয়া বস্তা বইরা তাড়াতাড়ি আমার গুডাউনে লাগা, যা যা। এই যে মিয়া, যাও। তারপরে যদি কার নাম, যাও যাও যাও। আজগর, আজগর ডাকে, চলো মিয়া, আজগর নিয়ে আয়। আমাকে হুজুরের সাথে এভাবে কথা বলে তো কাজ। আরে সাব্বির, রিশা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কতদিন পর তোমাদের দেখলাম। আপনি অনেকদিন পর গ্রামে আসছেন, তাই দেখা করতে আসলাম। খুব ভালো করেছো। আসলে গ্রামে তো এলাম বেশ কয়েকদিন হলো, কিন্তু নানান ব্যস্ততার কারণে তোমাদের কারোর সঙ্গে ভাবে দেখা হয়নি। সমস্যা নেই ভাইয়া, আমি তো চলে আসলাম। খুব ভালো করেছো ভাইয়া, আসার একটা কারণ আছে। কি কারণ বলতো? কারণটা হচ্ছে ভাইয়া, আমরা গ্রামের কৃষকদের মাঝে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে উৎসাহ দিতে চাচ্ছি। আরে এটা তো মহৎ উদ্যোগ। তুমি কি জানো, আমিও কিন্তু এই উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছি। গ্রামের যে সহজ সরল মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াতে চাই। তাহলে তোমাকে পেয়ে আমার খুব ভালো হলো। আমি সামনে একটা কর্মশালা আয়োজন করব, যত কৃষক ভাইরা আছে তুমি সবাইকে অর্গানাইজ করবে, সবাইকে একত্রিত করবা। রিশা, তুমিও থাকবে, এবং তোমাদের বয়সী যারা আছো সবাই মিলে চলো না আমরা আমাদের গ্রামটাকে আবার নতুন করে গড়ে তুলি। কিন্তু ভাইয়া, একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে মোরল সাহেবের। আমরা যখন গ্রামের কৃষকদের মানে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে উৎসাহ দিচ্ছি, তখন ইনি এই জিনিসটা সহজভাবে মেনে নিতে পারছেন না। উনি একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। উনি চান না গ্রামের কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জানুক। কি বলো, মোরল সাহেব আগের মতোই আছেন? জি ভাইয়া, সে এখনো সে আগের মতোই আছে। সবসময় শুধু কৃষকদের ঠকানোর চেষ্টা করে। কেউ যদি টাকা ধার নিতে আসে, সে তো সুদ ছাড়া টাকা ধার দেয়ই না। জি ভাই, জি। আবার হচ্ছে, আর যদি ধরেন যে টাকা ধার দেয়, তাহলে সে যে সময় মতো না পরিশোধ করতে পারে, তাহলে জোর করে জমির ফসল নিয়ে তার গুদাম করে ফেলে। কি বলো? এখন ভাইয়া আপনার এটার একটা বিহিত করতেই হবে। সরি ভাই, কোথাও যাইতেছো নাকি? ওরে ভাই, ঘরে বেয়ে মনটা ভালো লাগতেছিল না, তাই নগেনের দোকানে যাইতেছি একটু চা খামো। কেন, তোমার আবার মন খারাপের কারণ কি হলো? আর কইও না রে ভাই, ওই অভাবের কারণে ফসল উঠানোর সময়
মোবারক মোড়লের কাছে কয়টা টাকা নিছিলাম, ফসলের যে দাম টাকা তো আর শোধ করতে পারি নাই, সেই জন্য আজকে আমার সব ফসল সস্তা দামে আর গুদামে নিয়ে পড়ছে। সকির ভাই, শেষ পর্যন্ত তুমিও ওই মোড়লে কষাকাতে পইরা গেলা। ভাই রে, পরিবেশ পরিস্থিতি আর অভাব আমার ওই মোড়লের কাছে যাইতে বাধ্য করছে। শোনো সকির ভাই, তোমার মাইয়াটা তো বড় হয়ে গেল। মায়াটারে লইয়াই তো আমার চিন্তা। এই চিন্তা করছি আর একটু বড় হইলে পরে একটা ভালো সাওয়াল দেখে বিয়ে দিয়ে দেব। মায়েরার বিয়ে দিবা এ তো ভালো কথা, কিন্তু মায়েরা বিয়ে দেওয়ানোর আগে মায়েরার ভবিষ্যতে লাগে ওই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে যদি একটা বিমা করতা, তাহলে মনে হয় মায়েরার জন্য একটা গতি হইতো। বিমা, প্রগতি, তুমি কি কইতেছো আমি তো ঠিক বুঝতে পারতাছি না ভাই। শোনো সকির ভাই, এই বিষয়ে আমি তোমার বুঝাই কইতে পারব না। ওই যে আমাকে ছাত্র ভাইয়ের পোলা সবুজ, হ্যাঁ লগে তুমি দেখা করো, হ্যাঁ তোমার বুঝাই করবো, তোমার কাছে সব ফকফক হইব। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে পলিসি করলে আমার মায়ের একটা গতি হইব, ব্যাপারটা তো বেশ চিন্তার। এই জন্য তো তোমার সবুজের লগে দেখা করা দরকার, পারলে তুমি কালকেই দেখা করো। ঠিক কইছো, আমি কালকে সবুজের লগে দেখা কইরা পুরা ব্যাপারটা বিস্তারিত জানার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে জায়গা। একখান কথা জিগানোর ছিল আমার। কি কথা বলবি? হুজুর, যে উত্তরপাড়ার সাত্তার আছে না, সাত্তারে পড়া যে সবুজ, এ তো শহরে পড়াশোনা করতো, পড়াশোনা শেষ করে গ্রামে আসছে। গ্রামে এসে গ্রামের মানুষদেরকে সচেতন করার চেষ্টা করতেছে এবং প্রত্যেককে এই যে কি যেন বিমা নাকি কোম্পানি আছে সেগুলোতে নাম লেখানোর চেষ্টা করতেছে। কোস কি তুই? মানে ওই ছাত্রের পোলা এখন নেতা সাজছে, নেতামি করতেছে। জি হুজুর, শুধু নেতা না, এই যে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, সেখানে তো কয়েকজনের নামও লেখাইছে। না 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 না, এটা হইতে দেওয়া যাইবো না, হইতে দেওয়া যাইবো না। আচ্ছা, গ্রামের সবাই যদি ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় আসে আর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে, আমগো ব্যবসা তো মাঠে মারা যাবে, লাল বাতি জ্বলবে, লাল। এই জন্য হুজুর কইতেছে কি, আগাছা বড় হওয়ার আগে আমরা ছাঁটাই করে ফেলি। হ্যাঁ, তুই ঠিক কইছ। শুন, তুই এক কাজ কর, মানে আগামী পরশুদিন না, এত দেরি করা যাবে না। আগামীকালই ওই ছাত্রের পোলার সাথে আমার একটা মিটিং এর ব্যবস্থা কর, তাড়াতাড়ি বসতে হইব। হ্যাঁ ওকে হুজুর, নো টেনশন, ডু ফুর্তি। আরে ডু ফুর্তি করার সময় নাই, তুই ওরে খবর দে, কালকেই দেখা হইব। ঠিক আছে হুজুর, এবার দেখবো ও কেমনে নেতামি করে। রাখ। তোমার বাবার কোনো পরিবর্তন নেই, দিন থেকে আগের মতোই এই গরিব কৃষকদের সাথে অন্যায় করে যাচ্ছে। বাবাকে কত করে বলি যে এগুলো বাদ দিয়ে নতুন কিছু করো, কিন্তু উনি তো ওনার পুরানো কারবার ছাড়া কিছুই করবে না। কিভাবে করবে? উনি তো এই গরিবদের সাথে অন্যায় অবিচারটা করতে পারবেন, অন্য কোথাও তো এটা পারবে না। বাবা আসলে মাঝে মাঝে এমন কিছু কাজ করে যে নিজেকে তার সন্তান হিসেবে পরিচিত অনেক লজ্জা লাগে। এভাবে কেন ভাবছো? তুমি তো তোমার বাবার মতো হওনি, তুমি সর্বদাই মানব সেবায় নিয়োজিত আছো। এই কথা ভেবে একটু স্বস্তি পাই। তোমাকে তো একটা কথা বলা হয়নি, আমি কিন্তু একটা আলোচনা সভার আয়োজন করেছি, আর সেখানে থাকবে আমাদের গ্রামের সহজ সরল কৃষক ভাইরা, মানে কিভাবে আধুনিক চাষাবাদ ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা হবে, এবং সাথে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা হবে। তুমি তো অবশ্যই উপস্থিত থাকবে। অবশ্যই আসবো, সেটা তুমি না বললেও আমি আসতাম। আমি জানি তুমি আসতে, কিন্তু একটা কথা, তোমার বাবা যে অন্যায় কাজগুলো করছে তাকে এখান থেকে তোমাকে দূরে রাখতে হবে, এটা তোমার দায়িত্ব। আচ্ছা, সবকিছু বুঝলাম, এখন তুমি বলো যে তুমি সবসময় কি বিমা নিয়ে থাকবে, আমাকে নিয়ে ভাববে না? তুমি আমার হৃদয়টা খুলে দেখো, পুরো হৃদয় জুড়ে তুমি তুমি তুমি। কি দে তোমাকে কই আর তোমরা কি বোঝো, কিছুই আমি বুঝি না। কইছি পোলাটা পাইছি একদম মাশাআল্লাহ 10 গ্রামে একটা, মায়াটা একদম পার পরে পা তুইলা সারা জীবন খাওয়া যাইতে পারবে। ঘটক সাহেব, সবই তো শুনলাম, আমার মায়া তো মেলা ছোট, এত ছোট বয়সে মায়ারে বিয়া দেওয়ান কি ঠিক হইব? তুমি চুপ করো তো। ঘটক সাহেব, যেহেতু পাত্র ভালো পাইছেন আর টাকা পয়সা হলা,
চুপি চুপি মায়ের বিয়েটা দিয়া ফেলে। এইটাই তো আমি কই, শুধু টাকা পয়সা না, জায়গা জমি ভরপুর। আমি তো শুনলাম বিয়ের ভর পরে নাকি ইন্ডিয়া নিয়ে দেবো হানিমুন করতে। এই জন্য কইতাছি কি, কোনো কাউরে কর দরকার নাই, নিজেরা নিজেরা 2-4 জন যদি একদম কাছের লোক থাকে তাকে বইলে আন্দাজের দরকার নাই, কালকে বিয়েটা দিয়ে ফেলি। তাও মায়ের একটা মতামত নেওয়ার দরকার আছে না? আরে তুমি চুপ থাকো তো, মায়ের মতামত কি? আমি বাপ, আমি যা কমু আর তুমি যা কমা সেটাই ঠিক। তোমার আমার বিয়ে হয়েছিল কোন বছরে বুঝলে গেছো? কথা তোমরা ঠিক রাখছো, আর কোনো কথা নাই, মানে ঠিক করে রাখো, কালকে আমি নিয়ে আসতেছি কিন্তু। আচ্ছা আপনি যান। আচ্ছা ঠিক আছে, একদম কিন্তু। আরে যান, শুনবো তোমার একটা কথা কই, এইরকম পাত্র আর পাবো না, টেকালা, বুঝতে পারছো? তোমার কাজ হলো মাইয়াটারে রাজি করো। জানো কি সাপা, চুমকির বাবা মা চুমকির অমতে চুমকির বিয়া দিয়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, কস কি, ওর তো এখনো 12 বছরই পূরণ হয় নাই। আচ্ছা এখন একটা কাজ করি, আমরা সবুজ ভাইয়ের কাছে যাই, চল চলো কাছে। চাচা, আপনার মেয়ে শিক্ষা বীমা অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। এখন থেকে নিয়মিত টাকা দিলে অ্যাকাউন্ট কিন্তু সচল থাকবে। আচ্ছা বাবা, আমার যতই কষ্ট হোক, মেয়ের ভবিষ্যতের জন্য আমি এই বিমার কিস্তি নিয়মিত পরিশোধ করবো। আমি যাই বাবা। ঠিক আছে, ভালো থাকো। ভালো, জি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার তিশা, তানিশা, তোমরা এইভাবে হাঁপাচ্ছ কেন? ভাইয়া একটা জরুরি সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে ছুটে আসলাম। জরুরি সংবাদ? কি হয়েছে বলো তো? ভাইয়া ছকু ঘটক আর চুমকির মা বাবা মিল্লা আজকে গোপনে চুমকির বিয়া দিয়ে দিচ্ছে। কি? ও তো ছোট্ট একটা মেয়ে, এই বয়সের বিয়ে হলে ও তো জীবনটা ছারকার হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আর এই কারণে আজকে আমাদের ওর বিয়ে যেভাবে হোক বন্ধ করতে হবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে নিয়ে ওদের বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের পরিচিত যারা আছে সবাই ওদের বাড়ি যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাই, আমরা আসতেছি, আপনি তাড়াতাড়ি দেরি না করে চলে আসেন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা চলো। হ্যাঁ সাব্বির, তোমরা দেরি না করে আউটসাইডের বাড়িতে এসে অপেক্ষা করো, আমি আসতেছি। আরে ভাই, সারাক্ষণ যদি ফোনে কথা বলো, হ্যাঁ, কানের মধ্যে তো ভোব শব্দ হবে, তখন শুনতে পাবে না। আচ্ছা কি হয়েছে, তুমি কিছু বলবা? আমার জরুরি কাজ আছে। উরে মিয়া, তুমি এত ব্যস্ততা দেখাচ্ছ কিসের জন্য? গ্রামে আসছো অনেকদিন পর, তো গ্রামের হাওয়া কিন্তু এখনো খাওনি। শহর থেকে আসছো, শহরের হাওয়া গায়ে লাগে আছে। এই জন্য আমাদের মুরল সাপ তোমাকে গ্রামের বাতাস খাওয়ার জন্য ডাকছি। ও আচ্ছা, তুমি তাহলে এখন মোরলের হয়ে কাজ করো? একদম কারেন্ট, কাপে কাপ, বল্টুর বাপ। ঠিক আছে, তাহলে তো বুঝতে পারছো আমি এখন মুরল সাহেবের লোক। তাহলে চলো, মুরল সাহেব তোমাকে নিজাতে কইছি। কিন্তু আমার একটা জরুরি কাজ আছে, তুমি মোরল সাহেবকে বলবে আমি কাজটা শেষ করে ওনার সাথে দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে জানো সবুজ ভাই? হ্যাঁ মনে থাকবে, সরো। অনেকদিন পর গ্রামে আইছো, তো গ্রামের হাওয়া কিন্তু তুমি এখনো খাওনি। মুরল সাহেবকে তুমি চিনো না, নেতাগিরি শুরু করছো না? আরে তুমি যেই বাবা আমার কইছো না, তুমি বাবা, আমি কিন্তু সেইভাবে সব কিছু ঠিক করছি। আর অল্প কিছুক্ষণের ভিতরেই বরযাত্রীরা লোকজন নিয়ে আইসা এটা নিয়ে দেবে। তুমি কিন্তু এইদিকে সব রেডি করে ফেলো ভাই। আপনার কথা মতো আমি মায়াটারে সাজায় বসায় রাখছি, রান্নাও প্রায় শেষ। ওই মনে বরযাত্রীরা ফোন দিতেছে। হ্যাঁ আমরা তো রেডি করে ফেলছি,
তোমরা তাড়াতাড়ি চলে আসো। বরযাত্রী আসার সাথে সাথে গোপনে বিয়েটা সেরে ফেলতে হইব। এইটাই তো আমি কইতেছি, গ্রামের লোকজন যেন না জানে না বোঝে। সে সুযোগ আপনারা কোনোদিনও পাবেন না। তেমনটা ঘটার আগে আমরা চলে এলাম। বাবা তোমরা আপনার কুকীর্তি নিজের চোখের সামনে দেখার জন্য আসছি। চোখে উঠে এসো। আমাকে বলো তো, তুমি কি বিয়েতে রাজি, না তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে? না ভাইয়া, আমি বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই। রনক সাহেব, আপনি জানেন না বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ? আপনি কিভাবে পারলেন এমন একটা কাজ করতে? না মানে বাবাজি বলতেছিলাম কি পোলাটা তো অনেক ভালো হয়েছে। আপনি চুপ থাকেন। আপনার কথাবার্তা আমার একদম সহ্য হচ্ছে না। আর আপনি কি জানেন না চুমকির এখন বিয়ে দিলে জীবনে নষ্ট হয়ে যাবে? পুলিশের হাতে তুলে ধরে সবকিছু জানবে। দয়া করো বাবা, এরকম ভুল আর আমার হবে না। থানা পুলিশ করো না, আমি থানা পুলিশ খুব ভয় পাই। এই বেটা ঘটক কিছুদিন আগে আমার বিয়ে দেওয়ার জন্য পিরাপিরি করছে। জানেন চাচি, কিছুদিন আগে আমার বান্ধবীটারও কম বয়সে বিয়ে হয়েছিল, সেও এখন বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। আপনি কি চান আপনার চুমকির অবস্থাটাও সেরকম হোক? চাচি, আপনি বলুন কোনটা আগে প্রয়োজন, আপনার মেয়ের জীবন নাকি আপনার মেয়ের বিবাহ? না বাবা, তোমরা আমার চোখ খুলে দিছো। এই শোকু ঘটক আমারে উল্টা পাল্টা বুঝাইয়া আমার মাথা নষ্ট করে ফেলাইছিল। এখন আমি বুঝতে পারছি। ঘটক সাহেব, এখন আপনি নিজেকে এই বিয়েটা বন্ধ করবেন নাকি আমরা আপনার বিরুদ্ধে থানায় যে অভিযোগ করব? না না, তার আর দরকার হবে না। আমি এই যে কান ধরলাম, আমি বাল্য বিবাহ আর জীবনও দেবো না। প্রাপ্তবয়স্ক মেয়ে ছাড়া বিয়ে দেওয়া ঠিক না। আমি যাই। আসসালামু আলাইকুম। চাচি, আপনি আমাকে কথা দেন, আপনি চুমকিকে আবার স্কুলে পাঠাবেন। হ্যাঁ মা, আমি কথা দিলাম, চুমকি যতদিন পড়তে চায় আমি তারে পড়াবো, ওরে আর বিপদে ফেলবো না। চাচি, চুমকি যদি পড়ালেখা করে তারপর কোনো প্রকার অসুবিধা হয়, আপনি আমাকে ওর লেখাপড়ার দায়িত্ব আমি সব। আসি। চাচা, অনেকক্ষণ ধরে তো বসে থাকলাম, কিছুই তো বলছেন না। কিছু বলার থাকলে বলেন, আর না হলে আমি যাই। মানে বলছিলাম কি, শুনলাম তুমি নাকি গ্রামে নেতামি শুরু করছো, আর গ্রামের সকল মানুষে ডিজিটাল বানাইতেছো, আধুনিক বানাইতেছো। আপনার প্রথম কথাটা সঠিক না, আমি কোনো নেতা হতে চাচ্ছি না। তবে হ্যাঁ, দ্বিতীয় কথাটা সঠিক। আমি গ্রামের মানুষগুলোকে ডিজিটালের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছি, যেন তারা আধুনিকতার ছোঁয়া পায়। ও, তা গ্রামের সবাই কি তোমার কাছে ওই ডিজিটাল হওয়ার জন্য কোনো অ্যাপ্লিকেশন করছে নাকি? জি না, কেউ আমার কাছে অ্যাপ্লিকেশন করেনি। শুনো, তুমি ছোট মানুষ আছো, ছোট মানুষের মতো থাকো, অযথা বড় হওয়ার চেষ্টা করো না। এটার ফলাফল খুব একটা ভালো হইব বলে আমার মনে হইতেছে না। চাচা, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? শোনেন, দিন কিন্তু বদলাইছে, আর আপনারও কিন্তু আগের মতো সে পাওয়ারও নাই। এ পড়ল সামনে কয় কি রে, কয় কি আমার নাকি আগের মতো পাওয়ার নাই? কথা শুনে আমার খালি হাসি আসতেছে। হুজুর, আসলে হয়েছে কি, নতুন গ্রামে আসছো তো, হাওয়া এখনো যায়নি, এই জন্য বলতেছে আপনার পাওয়ার কমে গেছে। ঠিক আছে, যাও তুমি, তবে একটা কথা তোমার কান খুইলে শুনে রাখো, আমি তোমার ঠিকই দেখামু আমার পাওয়ার কমছে না আগের মতো আছে। যাও। আমার হুজুরের পাওয়ার সব সময় 100। বেডা, আপনি যে পাওয়ারের কথা কইছেন, এ তো ভয় পেয়ে গেছে। দেখ না বেটা, 2 দিনের বইটা কি ভাতের অন্য, বেটা ভাত খাইতে পারস না, আবার অন্য বলা শুরু। তুমি এভাবে গড়গড় করে কিসের জন্য যাচ্ছ? রনি সাহেব, আমার হুজুর এখানে দাঁড়ায় আছে আর তুমি ভনভন করে যাচ্ছ। এখন ভনভন করে হুজুর কথা, হুজুর এখানে দাঁড়ায় আছে আর তুমি চলে যাচ্ছ হুজুরের সাথে কথা কও। কি ব্যাপার, শুনলাম তুমিও নাকি ওই যে ওই সবুজের পাল্লায় পইরা বিমার পলিসি খুলতেছো? কারো পাল্লায় পইরা না,
আমি নিজে দেখা বুঝা শুন না তারপরে ওই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে আমার মায়ের লাইগা একটা পলিসি খুলছি। শোনো, এখনো কিন্তু সময় আছে, ওই আজে বাজে পথ থেকে চলে আসো। একদিন কি হইব দেখবা, জানো কি হইব? সবুজ না তোমাকে সবার টাকা মাইরা দিয়া রাতের আধারে পুরোত হয়ে যাবে, আর তখন তুমি চিল্লা চিল্লি কইরও কোনো সুযোগ পাইবা না। জানো তো, সময় থাকতে এখনো চলে আসো। সাইজি কি বলেছেন, সময় গেলে সাধন হবে না, বুঝছো? আপনি নিজে যেমন মানুষের অমনি ভাবেন। রনি সাহেব, হুজুর যেটা বলছেন 100% সত্যি কথা বলছেন। পরে যদি কোনো ধরনের বিপদে পড়ো, আমরা কিন্তু আগে আসবো না বাবা। যত সব ফালতু কথা। পিপিলিকার পাখা গজায় মরিবার তো। হ্যাঁ, দেখছে ইদানিং কিন্তু ওরা আপনার উপর এমনকি আমার উপরে কথা বলতেছে। দেখবেন এক সময় কিন্তু আপনার আমার টাকা থাকবে না, পথে নাম দিলাম। তুই কি করছিস? তুই দেখবি না? চল। সগি চাচা, কত টাকা জমা দিছিলেন? আপনার টাকার সাথে লভ্যাংশ সহ 1,45,000 টাকা চেক নেন। কি বুঝে পেয়েছেন? বাবা, এই যে তফের চাচা, কত টাকা জমা দিছিলেন? টাকার সাথে লভ্যাংশ সহ 90,500 টাকা চেক। আপনার সময় মতো টাকা দিছিলেন বলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আপনাদেরকে আসলের সাথে লভ্যাংশ সহ একসাথে নগদে দিয়ে দিল। বাবা সবুজ, তোমার কথা মতো যদি ওই সময় বিমাটা না করতাম, তাহলে এতগুলো টাকা আমি কোনো দিন একসঙ্গে জমাইতে পারতাম না। ঠিক কথা সবুজ। বাবারে, তোমার কথা শুনে বিমা খুইলা আমরা যে লাভবান হইছি, আমরা যে সুবিধা পাইছি, এটি সবার সামনে খুইলা কও। চাচা, সবার উদ্দেশ্য করে তো আর নতুন করে বলার কিছু নাই। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সময় মতো টাকা দেয়, লভ্যাংশ সহ। তার প্রমাণ তো আপনারাই। তারপরে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে 5 বছর 10 বছর বিভিন্ন মেয়াদি বিমার স্কিম আছে। আপনাদের যার যেটা সুবিধা হয় সেভাবে বিমা করবেন, আর নির্দিষ্ট সময় পরে লভ্যাংশ সহ টাকা পাবেন, যেটা আপনাদের নিজেদের পরিবারের জন্য অনেক উপকার হয়। সবুজ ভাই, তাহলে আমার একটা বিমা খুলে দেন। সবুজ ভাইয়া, আমার একটা পলিসির ব্যবস্থা করে। থামো, এই বন্ধ করো। আমার গ্রামে আমার হুকুম ছাড়া এটা কিসের মিটিং? কিসের? মোড়ল সাহেব, হ্যাঁ, আপনার হুকুম ছাড়া কি আমরা কিছু করতে পারবো না? মানে ওই আমি বলছিলাম কি, আমি তো গ্রামের মরল হিসাবে তোমাকে সুখে দুঃখে সকল কাজে তোমাকে পাশে ছিলাম, কাছে ছিলাম, সাথে ছিলাম। অবশ্য কিছু সময় আমি তোমাকে সাথে খারাপ আচরণ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। বাবা সবুজ, আমি না তোমাকে সবার কাছে এই ব্যাপারে ক্ষমা চাইতেছি। তবে আমার একটা কথা, আজকের এই দিনে এমন একটা মহৎ আয়োজনে আমারে তোমরা বাইরে রাখবা, এটা না আমি সহজভাবে মনে নিতে পারতাছি না। তাই একটা কথা কি কোনো জানো, মানে আমার জন্য, হ্যাঁ আমার জন্য এই ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা পলিসি আমি ওপেন করতে চাই। হ্যাঁ, এটা কি ধরনের কথা কইতেছে? থাম, আমরা ভালো হয়ে গেছি। হুজুর, আপনি যদি ভালো হন তাহলে আমি কই যাব? বাবা সবুজ, ওর জন্য একটা পলিসি খুলবা। সবুজ ভাই, তাহলে মৌলানা সাহেবের দিয়ে আছে কার্যক্রম শুরু। ও কি হয়েছে হুজুর? আচ্ছা বাবা সবুজ, টান মারছে, বয়স হচ্ছে তো, আস্তে আস্তে আস্তে। এই তোমাদের এখানে স্বাস্থ্যর ব্যাপারে কোনো পলিসি নাই? জি চাচা, আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে স্বাস্থ্য বীমাও আছে। বিমা খোলার আগে আমার একখান কথা আছে। আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে আবার তুমি বাম হাত ঠেলে দিলা কেন? তোমার আবার কি কথা কও তো? বড় সাহেব হয়েছে কি, মানে মানে ব্যাপারটা হচ্ছে, আমি কয়েকদিন ধরে আর কি লক্ষ্য করেছিলাম সবুজ আর সাথীর ভিতরে একটা মহব্বত মানে ব্যাপার চলতেছে, কিন্তু জিনিসটা মানে পূর্ণতা পাচ্ছে না। তা হাজিরানের মজলিস যেহেতু সবাই এক জায়গা হয়েছেন, ওদের দুজনে যদি বিয়েটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হইতো। আমরাও রাজি। আমরাও চাই। মোড়ল সাহেব, আমরাও রাজি আছি। বাবা সবুজ,
মানে আমি না অনেক দিন ধরে সাথীরে বিয়া দিতে চাইতেছি, কিন্তু সে রাজি হয় না। আমি এতদিন বুঝি নাই, কিন্তু আজকে বুঝতে পারছি কেন সে রাজি হয় না। বাবা, তোমার যদি কোনো সমস্যা না থাকে বা আপত্তি না থাকে, তাহলে আমারও কোনো আপত্তি নাই। আমারও কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। মানে? এই তোর আবার কিসের আপত্তি? বাবা, আমি সবুজকে কথা দিয়েছি তুমি যদি সুদের ব্যবসা না ছাড়ো আমি কখনো বিয়ে করবো না। ও এই আপত্তি, আমি মনে করেছিলাম কি জানি আপত্তি। ঠিক আছে, তখন সবার সামনে আজকে আমি শপথ করলাম, আজকে থেকে আমি কোনো সুদের ব্যবসা করব না, কোনো খারাপ কাজ করব না। আজকে থেকে না আমি এই গ্রামের উন্নয়নে তোমাকে সবার সাথে আছি। হ্যাঁ, উন্নয়ন যেখানে আমার হুজুর সেখানে তুইও থাকবি। বলো চাচা, আমরা আপনাকে সামনের বার মেম্বার হিসেবে দেখতে চাই। জি। আর সবুজ আর সাথে যেহেতু এখানে আছে, তাহলে এইখানে ওদের বিয়ের ব্যবস্থাটা করতে চাই। চলেন আমরা মিষ্টির ব্যবস্থা করি। আসেন আমি তাহলে কাগজপত্রের ব্যবস্থাটা করি। আমি কাগজপত্র তুই এক কাজ কর, মানে তুইও না একটা বীমা খুলে পাবা। আর ওই যে আমার পূর্ব চোখের জমিটা আছে না, তুই কই রাখা, ঠিক আছে? কিছু বলেন, আমি তো ভালো হয়ে গেছি। আমি ভালো ছিলাম।